বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নবম এবং দশম শ্রেণীর আর্থিক অবস্থা বিবরণীর দশম অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলো সাধারণত স্টুডেন্টরা পরীক্ষার মধ্যে খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এর মধ্যে আমরা বুটে একটা প্রশ্ন লিখে রাখছি এবং সেই প্রশ্নকে আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে আমরা আলোচনা করব। এবং এই আর্থিক অবস্থা বিবরণীর সম্বন্ধে যে কাজগুলো সেগুলো আমরা কিভাবে করবো, হিমশিম খেয়া যায়। এর মধ্যে একটা বিষয় হচ্ছে কুরিন সম্পর্কে আমরা সব সময় আমাদের এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি এবং দেখা যায় আমাদের এই অঙ্কটা পারফেক্টলি ভাবে হয় না। এই জন্য আমরা এই ক্লাসটি তোমরা করো, ইনশাআল্লাহ দেখবে তোমাদের এই ক্লাসে তোমাদের কুরিন সম্পর্কে একটা চিন্তা ধারণা তোমাদের কেটে যাবে ইনশাআল্লাহ। আসো কুরিন কি? কুরিনটা হচ্ছে অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনাটা হচ্ছে যে টাকাটা দেনাদারের কাছ থেকে আদায় করা সম্ভব হয় না, সেটা হচ্ছে কি কুরিন বা অনাদায়ী পাওনা। আর একটা হচ্ছে কুরিন সঞ্চিতি। তাহলে আমরা যে জিনিসটা জানা দরকার এটা হলো কুরিন এবং কুরিন সঞ্চিতি। এইগুলো জানার আগে আমাদের এই বিষয়গুলো জানতে হবে আগে, যে কুরিনটা কি এবং কুরিন সঞ্চিতিটা কি। কুরিন হচ্ছে যে দেনাদারে যে টাকাগুলো আদায় করা যায় না সেটা হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা। আর কুরিন সঞ্চিতিটা হচ্ছে কিটা? কুরিন সঞ্চিতি হচ্ছে যে আমার এই যে দেনাদারের কাছ থেকে যে টাকাটা আমাদের আদায়যোগ্য হলো না, অবলোপন করা হয়েছে, সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য ঘাটতি নানি। এই প্রতিষ্ঠানের ঘাটতিটা পূরণের জন্য বিভিন্ন খাত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয় করা হয় সেটা হচ্ছে কুরিন সঞ্চিতি। এই জন্য দেখবা কুরিনটা আমাদের অনাদায়ী পাওনা এটা একটা ক্ষতি হিসেবে দেখবা যে ডেবিট পাশে থাকবে, আবার কুরিন সঞ্চিতি এটা যেহেতু এটা একটা আয়, এটা থাকবে কি ক্রেডিট পাশে। ঠিক আছে, এখন আমরা এই বিষয়গুলো আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা বুটে একটা তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য আমি একটা অঙ্ক তোমাদের বুটে লিখে রাখছি। দেখো, এখানে দেনাদার আছে 20,000 টাকা এবং কুরিন সঞ্চিতি আছে 2500 টাকা। এখন এই সমন্বয় দেওয়া আছে অলিখিত আন্তঃফেরত 4000 টাকা। 2 নম্বর সমন্বয় দেওয়া আছে দেনাদারের 2000 টাকা অবলোপন করো এবং অবশিষ্ট দেনাদারের 10% কুরিন ও সন্দেহজনক দেনার সঞ্চিতি রাখতে বলছে। এটার উপরে আমাদের কুরিন খরচটা আমাদের পরিচালনা ব্যয়, ও যে বিশদ আয় বিবরণী, আমরা বিশদ আয় বিবরণী করছি। বিশদ আয় বিবরণী পাঠ আমাদের 3টা: মোট মুনাফা, পরিচালনা মুনাফা এবং নেট মুনাফা। আমরা যে পরিচালনা মুনাফার মধ্যে অঙ্ক করার জন্য পরিচালনা ব্যয়, এই পরিচালনা ব্যয়ের মধ্যে এই কুরিন সংক্রান্ত কুরিনের খরচটা আসে। আর এখানে আমাদের কুরিনের খরচটা দেখাইতে হবে। সেটা এই অঙ্কটা কিভাবে আমরা দেখাবো এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। তাহলে দেখো, দেনাদার যেহেতু কুরিনটা সবসময় দেনাদার সাথে সংযুক্ত থাকবে, তাহলে দেনাদার সাথে সবসময় কি থাকবে? কুরিন। যেহেতু কুরিনটা হচ্ছে দেনাদারের টাকাটা কি আদায়যোগ্য নয়, ঠিক না? তাহলে আমরা এখানে দেনাদার দেওয়া আছে 20,000 টাকা আর কুরিন সঞ্চিতি দেওয়া আছে 250 টাকা। এখন বলছে আন্তঃফেরত হচ্ছে 4000 টাকা। দেনাদার 2000 টাকা অবলোপন করো এবং অবশিষ্ট দেনাদার কি বলছে এখানে কথাটা? এই যে অবশিষ্ট দেনাদার, এই জায়গায় আমাদের কথাটা মানতে হবে যে অবশিষ্ট দেনাদারটা কিভাবে বের করতে হয়। তাহলে অবশিষ্ট দেনাদার বের করার নিয়মটা হচ্ছে আমাদের যে প্রথমে আমাদের কি করতে হবে, দেনাদার, এই দেনাদার থেকে আমাদের বাদ দিতে হবে বিক্রয় ফেরত। কি ফেরত? বিক্রয় ফেরত বাদ দিতে, কথা বলতে হবে, কি বাদ দিতে হবে? বিক্রয় ফেরত বাদ দিতে হবে। এই বিক্রয় ফেরতের সাথে আমরা নতুন অনাদায়ী পাওনা যেটা আছে বা নতুন কুরিন বা কি অলিখিত কুরিন, হ্যাঁ, এটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। সেই নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন বা অলিখিত কুরিন এটা কোথায় থাকবে? সমন্বয় থাকবে। অর্থাৎ সমন্বয় যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে নতুন, আর যেগুলো রেয়া মিলে থাকবে সেগুলো হচ্ছে আমাদের পুরাতন। মনে থাকতে হবে। তাহলে নতুন অনাদায়ী পাওনা যেটা দেনাদার কাছ থেকে আদায়যোগ্য নয়, অবলোপন করলা, সেটা মাইনাস করতে হবে। সাথে আমাদের করতে হবে কি? দারে বিক্রয় আমাদের প্লাস করতে হবে। করলে আমাদের যে টাকাটা বের হবে সেটি হচ্ছে আমার অবশিষ্ট দেনাদার। এই অবশিষ্ট দেনাদার হচ্ছে আমার এটা। এখন এই অবশিষ্ট দেনাদারের উপর আমাদের কি করতে হবে? 10% আমাদের সঞ্চিতি ধার্য করা লাগবে। তাহলে কথা মনে রাখো, এই যে বিক্রয় ফেরতটা, এই নিয়ে একটা কথা আছে। আমরা জানি জানো রিয়া মিলেন্টি গুলো কয়বার যায়? রিয়া মিলেন্টি একবার যায়, আর সমন্বয় এন্ট্রি গুলো 2বার যায়। তাহলে এখন একটা কথা আছে, এই যে বিক্রয় ফেরত, এটা যদি এই রেয়া মিলে দেওয়া থাকে তাহলে কিন্তু অবশিষ্ট দেনাদার বের করার সময় এই বিক্রয় ফেরতটা আসবে না। কারণ তুমি এখানে এই বিক্রয় ফেরতটা অলরেডি
তুমি মোট মুনাফায় প্রথমেই নিট বিক্রয় করার সময় তুমি বিক্রয় ফেরত তুমি মাইনাস করছো, সেই কারণে রেয়ামিল এন্ট্রিতে একবার যাবে। কিন্তু যখন তুমি অবশিষ্ট দানাদার বের করবা, সেখানে যদি তোমার সমন্বয়ের বিক্রয় ফেরত কথা থাকে, তাহলে অবশ্যই দানাদার থেকে কি করবে, মাইনাস করবে। তারপর কি করবা, বাদ দিবে নতুন অনুযায়ী পাওনা বা নতুন কুরিন, কোনটা যেটা সমন্বয় দেওয়া থাকবে, যেটা দানাদার সাথে যেটা আদায়যোগ্য নয় সেটা। তারপরে ধারে বিক্রয়, এখানে দেওয়া থাকবে যে এত টাকা বিক্রয় যা হিসাবভুক্ত করা হয়নি, বা অলিখিত বিক্রয় এত টাকা যা হিসাবভুক্ত করা হয়নি, এই কথাটা থাকবে। এটা অবশ্যই ধারে বিক্রয়টা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে যেটা বের হবে সেটি হচ্ছে আমার অবশিষ্ট দানাদার। তাহলে অবশিষ্ট দানাদার আমার এর উপর কত পার্সেন্ট কাটতে বলছে, কত পার্সেন্ট, 10%। এখন চলো আমরা একটু আলোচনা যদি করি, তাহলে এখানে দানাদার কত, 20,000। তাহলে আমরা যদি দানাদার 20,000 লিখি, তাহলে আমরা অবশিষ্ট দানাদার বাই করি, দানাদার 20,000। ওকে, বাদ দানা কি বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত কি আছে, কোথায় আছে, সমন্বয়। যদি রেয়া মিলে থাকে, রেয়া মিলেটা কি এখানে অবশিষ্ট দানাদার আসবে, না আসবো না। তাহলে এখানে যেহেতু সমন্বয় আছে, তাহলে সমন্বয়টা আসবে কিনা, আসবে। তাহলে কি লিখবো আমরা, বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত কত আছে, 4,000 টাকা। যদি বাদ দিই তাহলে 16,000 টাকা না, 16,000 টাকা না। হ্যাঁ, আবার বিয়োগ কি, নতুন অনাদায়ী, তাহলে নতুন অনাদায়ী পাওনা যেটা অবলোপন করছো সেটা কুরিন, কত টাকা, এই 2,000 টাকা বাদ দিমু, নতুন কুরিন বাদ দিমু, নতুন কুরিন বাদ দিমু, 2,000 টাকা বাদ দিলে কত হইলো, 14,000 টাকা। যোগ ধারে বিক্রয়, যোগ কি, এখন বলো তো ধারে বিক্রয় কি এখানে আছে, যদি থাকতো তাহলে প্লাস করতাম, আর যেহেতু নাই তাহলে শেষ। অবশ্যই দানাদার বের হয়েছে, তাহলে কত বের হয়েছে, 14,000। এর উপর কত পার্সেন্ট কাটতে বলছে, কাটছেন 10%। 10% কাটলে কত হইলো, এই 1400 টাকা। এই বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, এখন এই যেটা বের করলাম, কই থেকে বের করছি আমরা, এই সমন্বয় কাজগুলো থেকে বের করছি না। তাহলে এই সমন্বয় কাজগুলো যেহেতু আমরা বের করছি, তাহলে সেগুলো হচ্ছে সঞ্চয়, আমরা সন্তোষজনক সঞ্চিতিতে কাটতেছি। এটা কোথায়, নতুন, এটা কি, কারণ এটা সমন্বয় এটা করতেছি আমরা। তাহলে আমরা এখানে লিখবো যে এটা বের করার পর লিখবো যে নতুন কি কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। কথাটা বুঝছো, বুঝছো? তাহলে এই যে এটা লিখবো আমরা কোথায়, ও যে পরিচালন ব্যয়, ওই কথা লিখবো আমরা এইভাবে লিখবো যে নতুন কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি কত, 1400। এখন এই জায়গায় খেয়াল, এই রিফা তোমার কি সমস্যা, তাহলে এখানে খেয়াল করতে হবে। তাহলে আমার কুরিন সঞ্চিতি, তাহলে আমি এখানে আমার ক্যালকুলেশন করে যেটা বের হবে সেটাকে আমরা লিখবো কি, নতুন কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি কত, ক্যালকুলেশন করে যত হয়েছে তত। এটা যা ক্যালকুলেশন করবা তা কি লিখবা, নতুন কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। বুঝতে পারছো? এখন খেয়াল করো, এখানে আমার সঞ্চয় করছি কত, সঞ্চিতি কত আমার 2500, আর এখানে দেনাদার কাছ থেকে আদায় করি নেই কত, 2,000। তাহলে আমার সঞ্চয় হলো 2500, আর আমার ঘাটতি হলো কি, অবলোপন বা কুরিন হলো আমার কত, 2,000। তাহলে আমার 2,000 টাকা আদায় করা হয় নাই, আর এর পরিপ্রেক্ষিতে 2,000 পরিপ্রেক্ষিতে আমি 2500 টাকা আদায় করছি। তাহলে আমি সঞ্চয় বেশি করছি না কম করছি, বেশি। ঘাটতি হয়েছে না বাড়তি হয়েছে, উদ্বৃত্ত হয়েছে। কি হয়েছে, তাহলে কি উদ্বৃত্ত হয়েছে, সঞ্চয়। সঞ্চিতি যদি উদ্বৃত্ত হয় তাহলে আমরা করবো মাইনাস, আর যদি সঞ্চিতি যদি তোমার কি হয়, কম হয়, অর্থাৎ কি এই যে অনাদায়ী পাওনা থেকে যদি কম হয় তাহলে আমরা করবো প্লাস। এখন বলো সঞ্চিতি এখানে কত, 2500, আর এখানে আমার কুরিন কত, 2,000। তাহলে আমার কি কি হয়েছে, উদ্বৃত্ত হয়েছে। উদ্বৃত্ত হলে মাইনাস না প্লাস, তাহলে মাইনাস। এই জায়গায় আমরা লিখবো মাইনাস, কি লিখবো, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতির উদ্বৃত্ত না, সঞ্চিতি কি 2500 যোগ হবে, তাহলে 2500 মাইনাস 2500 আমার যা সঞ্চয় হয়েছে তা আমি লিখবো এখানে 2500 মাইনাস আমার কতটুকু, 2,000। কত হইলো
500 500 এটা কি করতে চাইছিলাম মাইনাস, তাহলে এখানে কি দিব মাইনাস, যা বাড়াইলো এটা কত বাড়াইলো এই 900, এই 900 টাকায় তোমার কুরিন খরচ হিসেবে যাবে, বুঝতে পারছো? আবার যদি একটু তোমাদের বোঝাই, সেটা হলো কি, আমরা এই যে অবশিষ্ট দানাদার যা আছে, এই অবশিষ্ট দানাদার আমরা এভাবে বের করব যে সূত্র লিখে দিয়েছি, অবশিষ্ট দানাদার বের করার পরে যেটা বের হবে তার নাম দেব নতুন কুরিন ও সন্তোষজনক দানার সঞ্চিতি লিখবো। তারপরে যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমি সঞ্চিতি কত করছি আর আমার কুরিন কতটুকু মানে ই হয়েছে, দানাদার কাছ থেকে কত টাকা চলে গেছে, কত টাকা আদায় করতে পারি না দানাদারে, ওইটা খেয়াল করবো। তাহলে দানাদার কাছ থেকে আদায় করতে পারি না 2000, এর পরিপ্রেক্ষিতে আমি সঞ্চয় করছি 2500, তাহলে আমার কি হয়েছে উদ্ধৃত হয়েছে। তাহলে উদ্ধৃত যখন হবো তখন আমাদেরকে কি করতে হবে, এই যে মাইনাস লিখবো কি কুরিন ও সন্তোষজনক দানার সঞ্চিতির উদ্ধৃত। এখন কত উদ্ধৃত হয়েছে পার্থক্যটা দেখা লাগবে। সঞ্চয় করছি 2500 আর আমি আদায় করি নি কত 2000, করলে কত হইলো। এখন মনে করো এই অঙ্কটা এইভাবেও থাকতে পারে, এই জায়গায় কুরিন দিয়ে থাকতে পারে, আবার একটা কুরিন এখানে এটা মিলে দিয়ে থাকতে পারে। ধরো এখানে আরো 3000 টাকা দেওয়া আছে, কয় হাজার দেওয়া আছে 3000, তাহলে এই হিসাবটা কিভাবে আমরা করব? এই হিসাবটা আমরা করব যে এখানে পুরাতন কুরিন, এটা পুরাতন কুরিন কত আছে 3000, তার মানে আসলে তোমার এই 3000 আর এই 5000 অর্থাৎ এই দেনাদার কাছ থেকে তোমার 5000 টাকায় তুমি টাকা আদায় করা সম্ভব হয় নাই, কিন্তু এই 3000 টাকা রেয়া মিলে দেখাইছে, কিন্তু 2000 টাকা রেয়া মিলে দেখানোর সুযোগ হয় না। এই জন্য মোট কুরিন হয়েছে কয় হাজার টাকা 5000 টাকা, এই 3000 আর এনে কত 2000, তাহলে কত হাজার হলো এই 5000 টাকা আমার কি কুরিন। এর বিপরীতে আমি সঞ্চয় করছি কত 2500, তাহলে আমি কি আমার সঞ্চয়টা কি ঘাটতি হয়েছে না বাড়তি হয়েছে, ঘাটতি হয়েছে। তাহলে সঞ্চয় করছি আমি কত 2500, সঞ্চয় করছি আমি 2500, আর আমার কুরিন আছে 3000, আর হচ্ছে আমার এখানে আরো 2000, এই 2000 টাকা যেহেতু মিলে সমন্বয় করে নেয়, এই জন্য এই পুরাতন কুরিনের সাথে এই কুরিনটা কি করতে হবে যোগ। তাহলে 2000 আর 3000 যোগ করলে কয় হাজার হলো 5000, এই 5000 টাকা হলো আমার কুরিন, অর্থাৎ এটা আমার ক্ষতি হয়েছে এক ধরনের। তাহলে এই যে কুরিন হয়েছে, তাহলে আমি সঞ্চয় করছি এর 5000 পরিবর্তে 2500। এখন বলো সঞ্চয়টা কি বাড়তি হয়েছে না ঘাটতি হয়েছে? আর যদি ঘাটতি হয় তাহলে আমরা এখানে লিখবো প্লাস, কি লিখবো প্লাস লিখবো কুরিন ও সন্তোষজনক দানার সঞ্চিতির ঘাটতি, কি লিখবো? তখন ঘাটতিটা কিভাবে হলো দেখাই দিতে হবে, কথা বুঝতে পারছো? এইটা মিলে কত কুরিন বড় হয়েছে, তাহলে 3000, আর এখানে কুরিন কত 2000, এই হলো আমার মোট কুরিন। এর বিপদে সঞ্চয় করছি কত 2500, তাহলে 5000 আর থেকে 2500 বাদ দিলে কত হবো এই 2500 হিসেবে। তখন তুমি মোট যোগ করে দেখাই দিবা কোথায় পরিচালন বে কুরিন হিসেবে। বুঝো নাই কথাটা? আশা করি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে আমাকে বলো। তাহলে কুরিনটা হচ্ছে কি, কুরিনটা হচ্ছে আমাদের এটা দেনাদার কাছে যে টাকাটা আদায় করা যায় না তা হচ্ছে কুরিন, অনাদায় পাওনা। এই কুরিন সঞ্চিতি হচ্ছে কি ওই অনাদায় পাওনা যে মানে দেনাদারে যে টাকাটা আদায়যোগ্য নয় তার ঘাটতি পূরণের জন্য যে সঞ্চয় যে সঞ্চয় করা হয় তাহলে কুরিন সঞ্চিতি। অবশিষ্ট দানাদার যদি বলে আমরা এইভাবে অবশিষ্ট দানাদারগুলো বের করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ধন্যবাদ।